গাইস, চলে এসেছি নতুন গল্প নিয়ে। আমি মিমি। তো চলো গল্পটা শুরু করা যাক। আর হ্যাঁ, এটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, তো প্লিজ কেউ কিন্তু সিরিয়াস নিও না, ওকে? তো চলো শুরু করা যাক। কিরে বই পোকা, কতক্ষণ আর বইয়ের পিছনে মুখ গুজে বসে থাকবি? বইয়ের থেকে মুখটা একটু সরা, দেখ পৃথিবীটা কত সুন্দর। ওই শুনছিস? একটা এত হ্যান্ডসাম ছেলে তোর সামনে দাঁড়িয়ে আছে, আর তুই কিনা বইয়ের মধ্যে মুখ গুজে বসে আছিস। সমাজ কিন্তু এটা মেনে নেবে না। জাঙ্কুক এতগুলো কথা বলার পর বইয়ের থেকে চোখটা একটু সরালো আমাদের তেইয়ং। তারপর মুখটা ভেঙচে আবার বইয়ের দিকে মুখ গুজে দিল। জাঙ্কুক বোকার মতো ফ্যাল করে তাকিয়ে থাকলো, প্রথমে তের দিকে আর পরে গোটা ক্লাসরুমের দিকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে মনকে বোঝালো কি আর হবে, চাই কমন রুমেই যাই। কমন রুমের এক কোণে বসে গিটারটা নিয়ে টুংটুং করে বাজাতে শুরু করলো আর হারিয়ে গেল গভীর ভাবনার সমুদ্রে। ক্লাস 10, তখন প্রথম দেখা হয়েছিল তেয়ংয়ের সাথে। কোচিংয়ের একটা 15 বছরের মেয়ে, লাল রঙের চুড়িদার পরে, একটা লম্বা বেনুনি করে চশমা পরা। স্যারের রুমে ঢুকছিল আর রুমের প্রথম ঢুকতেই মিষ্টি স্বরে আলতো করে বলে ওঠে, স্যার আসবো? সেই ধ্বনি প্রতিধ্বনিত হয়ে স্যারের পাশে বসে থাকা ছেলেটার কানে বেজে ওঠে। দরজার সামনে তাকাতেই ছেলেটার মাথায় ভিড় করে থাকা অঙ্কের সমস্ত জট যেন এক লহমায় খুলে যায়। মেয়েটার সহজ সরল মিষ্টি মুখটা দেখে আমাদের 16 বছরের উর্তি হিরো মানে বর্তমানে জাঙ্কুক নিজের জীবনের অঙ্কের খাতায় x=, চশমা পরা মেয়ে এটাই ভেবে ফেলে। অঙ্কে কাঁচা হলেও বর্তমান সমাধান সূত্র এই যে x=, ওভার স্মার্ট জাঙ্কুক প্লাস বইপোকা কিম তেইয়ং মানে চ্যাসমিস। তবে এটা শুধুমাত্রই জাঙ্কুকের দিক থেকে করা ক্যালকুলেশন। তবে তার করা এই ক্যালকুলেশন ভগবান কি মিলিয়ে দেবে সেটা তার জানা নেই। এসবই ভাবছিল বসে বসে, হঠাৎ ফোনটা বেজে উঠলো। আবার হতাশ হলো, না এটা তে নয়, একটা অচেনা নম্বর। ধরার আগেই কেটে গেল। ঠিক তখনই তে তার সামনে এসে দাঁড়ালো। কী রে, ক্লাস ওয়াস নেই? কমন রুমে আড্ডা মারলেই হবে? তাতে তোর কি? আমি কি করি না করি সেসব কিছু তোকে বলে করতে হবে? আমার একটা জরুরি ফোন এসেছে, বাড়িতে যেতে হবে, অভিমানের সুরে বলে উঠল জাঙ্কুক। জরুরি ফোন? ফোন বেজে কেটে গেল আর উনি ধরলেন না পর্যন্ত সে বলে কিনা জরুরি ফোন। ন্যাকামি মারিস না তো, 5 মিনিটে ক্লাস শুরু হবে, চল। ঠিক তখনই তাদের থার্ড ক্রাইম পার্টনার সেখানে এসে উপস্থিত হলো। কী রে ভাই, আবার মারপিট শুরু করে দিলি নাকি তোরা? উফ, তোদের নিয়ে আর পারি না। এও তাদের স্কুল লাইফের বন্ধু সুগা। তে আর জাঙ্কুকের মারামারির মাঝে ওকে রেফারিগিরি করতে হয় মাঝে মাঝেই। তোদের দুজনের বাজে বকা যদি বন্ধ হয় তাহলে পথটা ছাড় রে, আমাকে একটু যেতে দে। তে আর সুগা পুরু কুচকে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক এগোতেই যাবে, ঠিক তখনই তে ওর শার্টের কলারটা টেনে ধরলো। কোথায় যাচ্ছিস? শোন, রোজ রোজ তুই ঘুরে বেড়াবি আর আমি তোকে নোটস দেবো সেটা আর চলবে না। চল ক্লাসে চল। দেখ, বেশি মেজাজ দেখাস না, তুই আমাকে নোটস দিবি, এটা তোর কাজ। স্যারের কোচিংয়ে দেখা হচ্ছে। সুগা, তুই সাক্ষী, দেখে নিস আমি আর ওকে কোনো নোটস দেবো না। যদি দিই তাহলে আমার নামটা বদলে দিস। সুগা, ওর জন্য একটা ভালো দেখে নাম খুঁজতো। ঠিক তখনই আরেকটি ছেলের আগমন হলো। ওর নাম জেহব। সে তেকে একটু পছন্দ করে। তে, তোকে কিন্তু আজকে দেখতে অনেক সুন্দর লাগছে। কথাটা শুনেই জাঙ্কুকের মাথাটা গরম হয়ে যায়, কাটা ঘায়ে নুনের ছিটের মতো লাগে। আর তার ওপর আর একটা ঘটনাও ঘটে যখন দেখে তে তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। মানে তার কমপ্লিমেন্টটা বেশ হাসি মুখে গ্রহণ করেছে। বেশ সুন্দর লাগছে, তাই না? যা ক্লাসে যা। এটা কি ধরনের কথা? হ্যাঁ, তুই ওর সাথে এভাবে কেন কথা বলছিস? খারাপ কি বলেছো? ও খুব ভালো লেগেছে না কমপ্লিমেন্টটা? এই এত প্রশংসা না আমার জন্য পাচ্ছিস, বুঝেছিস? আগে কিভাবে আসতিস মনে আছে? চুড়িদার, চোখে চশমা, লম্বা বেনুনি, তোকে এত স্মার্ট বানিয়েছে কে? হ্যাঁ, কি বলতে চাইছিসটা কি তুই? মানে আমি এসব পোশাক পরি বলে আমাকে লোকে পছন্দ করে? শোন, আমার নিজের মধ্যে ভালো লাগার মতো অনেক কিছু আছে। আমি যদি এখনো আগের মতো সেজে আসি না, সবাই আমার দিকে তাকাবে আর সেটা পছন্দও করবে। এত কনফিডেন্স? বলে সুগার দিকে তাকিয়ে হাসতে লাগলো। তে মুখ বুজে ওদের দিকে তাকিয়েছিল। এ সত্য ও তুলবেই। আর ঠিক তখনই তেমন একটা সুযোগ সে পেয়েও গেল। হাই জাঙ্কুক, কেমন আছো? ও লিসা জাঙ্কুককে পছন্দ করে, কিন্তু জাঙ্কুক ওই হাই হ্যালো ছাড়া আর কিছুই বলে না, কারণ জাঙ্কুক কারোর দিকে কখনো সেভাবে তাকিয়ে দেখেনি। তেকে রাগানোর জন্য কিছু কিছু ক্ষেত্রে মাঝে সাঝে বাড়াবাড়ি করে ফেলে, যার জন্য মারও খায় প্রচণ্ড। জাঙ্কুক মেয়েটার প্রশ্নে উত্তর দিতেই যাবে, ঠিক তেমন সময় তে বলল, ভালো না, একদম ভালো না। মানে? ও তো আমাকে জিজ্ঞাসা করেছে আমি কেমন আছি, তুই কেন উত্তর দিচ্ছিস? আমি ভালো নেই তোকে কে বললো? যেটা সত্যি আমি সেটাই বলেছি। শোনো না লিসা, ও না একদম একটা বাজে ছেলে, মোটেও ভালো না। আমি তো মুখে আনতেও পারবো না যে এতটা খারাপ। কতবার বলেছি এভাবে 1000টা মেয়ের পেছনে পড়িস না।
কিন্তু কে শুনে কার কথা। বন্ধু হয়তো বেশি কিছু বলতেও পারি না। তের এসব কথা শুনে লিসা মুখ কালো করে সেখান থেকে চলে গেল। জাঙ্কুক একদৃষ্টে তের দিকেই চেয়ে আছে। যেই তে ক্লাসে যাওয়ার জন্য এগোতে যাবে, জাঙ্কুক ওর হাতটা ধরে ফেললো। কি করছিস কি, ছাড়। জাঙ্কুক আরও শক্ত করে ধরলো। এবার তের বেশ যন্ত্রণা হতে লাগলো। যন্ত্রণা চোটে তে জোরে বলতে লাগলো, উফ লাগছে তো, ছাড়। এতগুলো মিথ্যে কথা শুধু শুধু কেন বললি ওকে? আমার ইমপ্রেশনটার কি হলো সেটা একবার ভেবে দেখেছিস? তোর আবার ইমপ্রেশন? সেটা কেউ আমাকে জিজ্ঞাসা করুক। প্রথম দিন ক্লাসে ঢুকেই যে ছেলে বলে স্যার আমার পাশে জায়গা আছে, ও এখানে বসতে পারে, তার ইমপ্রেশন বোঝা আমার হয়ে গেছে। সেটা শুধুমাত্র তোর জন্য বলেছিলাম চাশমিশ, ক্লাসে বসার জায়গা ছিল না। আর তার উপরে তুই প্রথম দিন দেরি করে এসেছিলিস কোচিংয়ে, তাই আমি এই কথাটা বলেছিলাম। আমার নিজের পাশের জায়গাটা তোকে দিতে চেয়েছিলাম। এই জন্যই বলে কারোর ভালো করতে নেই, সারা জীবন সেই কথা শোনায়। দেখেছিস তো সুগা, মনে রাখিস কথাটা। তখনই সুগা বলল, ভাই আমার মনে আছে, অত কিছুর পরও স্যার কিন্তু ওকে তোর পাশে বসতে দেয়নি। উনি তো আর এক জল্লাদ। এই স্যারের নামে একদম বাজে কথা বলবি না। এই এলেন স্যারের চামচিকি। ওই তুই যে হিরোগিরি মেনে বেড়াতিস সেটা স্যার ভালো করেই জানতো, ঠিক আছে? সর এখন, আমি আসছি, আমার ক্লাসে যেতে হবে। দাঁড়া, আবার কি হলো? আমার কিন্তু দেরি হচ্ছে। তোর সমস্ত কথাই তো বুঝলাম, কিন্তু আমার মাথার স্ক্রুগুলো ওই লিসার মতো ঢিলে নয় যে চুপচাপ সহ্য করবো আর চলে যাব। তাই একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? এতই যখন আমি বাজে ছেলে, আমার সাথে বন্ধুত্বটা রাখলি কেন এতগুলো বছর ধরে? তুই তো প্রথম দেখাতেই বুঝে গেছিলিস আমি কতটা খারাপ। প্রথম দেখাতেই যে নিজের পাশে বসতে বলে, তা আবার স্যারের সামনে, সে তো একটা খারাপ ছেলেই। তা জ্ঞানদা দেবী ভদ্র করে ছেড়ে পেলেন না বন্ধুত্ব করার জন্য? ঠিক তখনই জাঙ্কুকের পিঠে পটাশ করে একটা চড় পড়লো, একদম জোরে গেল। উফ মা গো মা। তে একটা মেয়েকে হাসি দিয়ে বলল, খুব লাগলো বুঝি? কি বলতো বাঁদর, তোর মতো একটা বাঁদর উল্লুক ছাড়া আমার কপালে কোনো ভালো ছেলে জুটলো না বন্ধুত্ব করার জন্য। কি আর করবো বল, আমার কপালটাই খারাপ। উফ বাজে কথাকার, আমার পিঠটা পুরো জ্বালিয়ে দিল। আগে যদি জানতাম তো এই রূপের কথা, তোকে পাশে কখনো বসতে বলতাম না, এমনকি তোর ধারে কাছেও কখনো ঘেঁচতাম না। উফ মা গো মা। তে জাঙ্কুকের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, খুব জোরে লেগেছে তাই না? এনে জল খা। আমি সরি, আমি বুঝতে পারিনি। জাঙ্কুক এবার আর চোখে তের দিকে তাকালো আর মুখটা ঘুরিয়ে নিল। সুগা ওদের কাণ্ড দেখে হেসেই যাচ্ছে। ভাই রে, তুই তো হাসতে হাসতে মানুষ খুন করে দিতে পারিস, জুতো মেরে এখন গরুদান করছিস। এত জোরে মেরে এখন। কথাটা শেষ হওয়ার আগেই তে বলল, তোর কানের নিচে দেবো নাকি একটা? না না থাক, আমি কিছু বলিনি, আমি তো কিছু শুনতেই পাই না, দেখতেও পাই না, দেখ। সুগার অ্যাক্টিং দেখে তে একটু মুচকি হাসলো। হাতে থাকা ঘড়িটা দেখে বলল, পরের ক্লাসটা শুরু হয়ে যাবে এখনই, আমি চাই। অ্যান্ড সরি এগেন। সরি বলে কোনো লাভ নেই, আমি তখনই ক্ষমা করতে পারি যখন তুই আজকে ক্লাসের নোটটা আমাকে দিবি। তে ভুরু কুচকে জাঙ্কুকের দিকে তাকালো। নিকুচি করেছে, আমার বয়ে গেছে তোকে নোট দিতে, বলে জাঙ্কুকের চুলগুলো মুঠো ধরে টেনে ঝুঁটিটা নাড়িয়ে দিয়ে আবার চলে গেল। উফ তোরা পারিসও, কি লাভ হচ্ছে ভাই বলতো? ও কিন্তু মোটেও তোকে ভালোবাসে না। ঠিক আছে, দেখে নিস, ও আজকে আমাকে নোট দেবে। হ্যাঁ, ও যে নোট দেবে সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু দেখ, মন কখনোই দেবে না। কি জানিস তো সুগা, কিছু মেয়ে হয় প্রেমিকা গোছের, কিছু মেয়ে বউ গোছের, আর কিছু মেয়ে হয় মায়ের মতো, ভালোবাসাটাও দেয়, শাসনও করে বুঝিয়ে দেয়। তে হচ্ছে ঠিক সেরকম। দেখলি না, এত জোরে মারলো, আবার নিজে হাত বুড়িয়ে কেমন সরি বলল। তাই যদি হয় তাহলে ওর মুখ থেকে ভালোবাসার কথাটা স্বীকার করা। বল, নিবি চ্যালেঞ্জটা? কারণ এভাবে আর কতদিন? ভালোবাসায় কোনো চ্যালেঞ্জ হয় না বন্ধু, হয় বিশ্বাস। দেখে নিস, একদিন ও নিজের মুখেই বলবে ও আমায় কতটা ভালোবাসে। আমার বিশ্বাস আছে আমার ভালোবাসার ওপর। এরপর কিছুদিন কেটে যায়। কিরে, কেমন লাগছে রে আমাকে দেখতে? হেব্বি হ্যান্ডসাম লাগছে তাই না? জাঙ্কুক তেকে জিজ্ঞাসা করলো। তে আগের মতোই বই থেকে মুখ তুলে তাকিয়ে আবার মুখ গুজে দিল বইয়ের মধ্যে। আরে কিছু তো বল। কি বলবোটা কি? কার বিয়ে লেগেছে যে এত সেজে গুজে এসেছিস? হারের দূর, অন্য কারোর বিয়ে কেন হবে, আমি তো আমার বিয়ের কথাই বলছি। কথাটা শুনে তে চমকে উঠল, বইটাকে সাইডে রেখে বলল, কি 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 যাতা বলছিস? তোর বিয়ে মানে? আরে বাবা, আজকে তারিখটা কি তোর মনে আছে? জাঙ্কুকের প্রশ্ন শুনে তে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে তারিখটা দেখে বলল, হ্যাঁ 1 ফেব্রুয়ারি। তো এতে কি এমন হয়েছে? দূর গাধি, এই একদম বাজে কথা বলবি না বলে দিচ্ছি। সারাক্ষণ পড়াশোনা নিয়ে বসে থাকলে মাথা তো হ্যাং করবেই। আরে বই পোকা, চার চোকারে, এটা ফেব্রুয়ারি মাস।
এটাকে বলে প্রেমের মাস, সেই জন্যই আমি এত সেজেগুজে ঘুরছি। যদি কারোর চোখে পড়ে যাই, আর কতদিনই বা এভাবে সিঙ্গেলভাবে ঘুরবো বল? কাউকে না কাউকে জীবনে তো দরকার। মানে আমি আমার মনের মানুষ খুঁজছি। এই ভ্যালেন্টাইন ডেতে কাউকে না কাউকে আমি প্রপোজ করবই। আর যদি কেউ নিজেই আমাকে প্রপোজ করে নেয় তাহলে তার কোনো কথাই নেই বস। কথাটা বলতেই জাঙ্গু একটু ন্যাকা ন্যাকা ভাব করে লজ্জা পেল। অনেকক্ষণ ধরে ওর এই ভাট বকাগুলো সহ্য করে যাচ্ছে, কিন্তু এখন আর সহ্য করতে পারলো না। ওই ন্যাকা চৈতন্য, তোর ভাট বকা বন্ধ কর। এমনভাবে লজ্জা পাচ্ছে যেন ওকে সত্যি সত্যি কেউ প্রপোজ করে দিয়েছে। যত সব, চুপচাপ নিজের জায়গায় গিয়ে বস, স্যার এখনই চলে আসবে। ভাই সুগারে, ও এসব বুঝবে না, ছাড়, চল বস। ওরা তিনজনে সবসময় এক বেঞ্চেই বসে। জাংকুকের এইসব কথাগুলো তের মাথায় ঘুরতে লাগলো। জাংকুক ফাজলামো মারে ঠিকই, কিন্তু যদি সত্যি কখনো ও কাউকে ভালোবাসে? যথাসময় কেমিস্ট্রি ক্লাস করা শুরু হলো। ঠিক তার 5 মিনিট পর একটা মেয়ে ক্লাসের গেটের সামনে দাঁড়ালো। স্যার আসবো? গোটা ক্লাস তার দিকেই তাকিয়ে আছে, ছেলেরা একটু বেশি। মেয়েটা যথেষ্ট স্মার্ট, তার পরনে একটা শর্ট স্কার্ট। কলেজে নতুন, এর আগে কেউ কখনো ওকে দেখেনি। কলেজের সেকেন্ড ইয়ারের শেষের দিকে ভর্তি হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ এসো। মেয়েটি রুমে ঢুকতেই স্যার প্রশ্ন করলো, তুমি কোচবিহার থেকে এসেছো তাই না? ট্রান্সফার নিয়ে? হ্যাঁ স্যার। প্রিন্সিপাল স্যার আজকেই বলছিল, যাও গিয়ে বসো। রে দেখেছিস, ভগবান সত্যিই আছে। দেখ, আজকেই আমি বললাম আর আজকেই কি না। বাহ বাহ বাহ, আমি বাড়ি গিয়েই তোমায় 1 কেজি লাড্ডু দেব। আমি জানি তুমি ওকে শুধু আমার জন্যই পাঠিয়েছ। জাংকুকের মুখে এসব কথা শুনে তে আর সুগা দুজনেই অবাক। বিশেষ করে সুগা, কারণ সুগা জানে সে তেকে কতটা ভালোবাসে। তাহলে এসব কথার মানেটা কি? ও কি কোনো মজা করছে তের মুখ থেকে ভালোবাসার কথাটা বের করার জন্য? সুগা মনে মনে ভাবলো, আমাকে এটা জানতেই হবে। ক্লাস শেষের পর জাংকুককে জিজ্ঞাসা করব। ক্লাস শেষ হতেই জাংকুক যেচে মেয়েটার কাছে গেল। হাই, আমি জিয়ন জাংকুক বলে হাতটা বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। মেয়েটা হাত মিলিয়ে বলল, আমি পার্ক জিমিন, নাইস টু মিট ইউ। তে অনেকক্ষণ ধরে দেখে চলেছে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ওদের দিকে এগিয়ে গেল। হাই, আমি কিম তেইয়ং বলে হাতটা বাড়ালো, হ্যান্ডশেক করলো। সুগাও পরিচয়টা সেরে নিল। তোমাদের সবার সাথে পরিচয় করে ভালো লাগছে। আমি তো এখানকার কিছুই চিনি না, তোমাদের সাথে কলকাতাটা ঘুরতে পারবো। আরে না না, আমি আছি তো, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমাকে সমস্ত কলকাতাটা ঘুরে দেখাবো। কথাটা শুনতে তে কটমট করে জাংকুকের দিকে তাকালো। জাংকুক কোনো পাত্তা না দিয়েই আরও বলতে লাগলো, ও তো বই পোকা, ও সবসময় বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকে, ও এসব ঘুরতে টুরতে যায় না। আর সুগার তো অনেক কাজ থাকে, ও তো যেতেই পারবে না। আমি কখন বললাম আমার কাজ আছে? আমার কোনো কাজ নেই, আমি একদম ফ্রি। তে চুপচাপ সহ্য করছে। ওর এখন ইচ্ছা করছে জাংকুকের মাথাটা মেরে ফাটিয়ে দিতে, কিন্তু কিছু বলতে পারছে না। যতই হোক, নিজের বেস্ট ফ্রেন্ড যখন অন্য কাউকে এতটা ইম্পর্ট্যান্ট দেয় তখন তো খারাপ লাগেই। শোন না, কাল একটা স্পেশাল দিন, আসবি কলেজে? ফোনের ওপার থেকে জাংকুকের গলাটা ভেসে এলো। না, আমি যেতে পারবো না। কি স্পেশাল দিন কালকে? আয় না বাবা, এত প্রশ্ন করিস কেন? কাল জানতে পারবি। কারণটা না বললে আমি যাব না, আমার এখনও স্যারের পড়া কমপ্লিট হয়নি। ধুর, তাহলে তোকে আর আসতে হবে না। কাল ভ্যালেন্টাইন ডে, আয় না, অনেক মজা হবে। এত অঙ্ক করে কি করবি বল? সেই তো। কথাটা শেষ করার আগেই তে ওপার থেকে বলল, সেই তো কি? কিছু না, দূর, তুই আয় না। আসতে হলে আয়, আর নালে ছাড়। আচ্ছা, আর কানতে হবে না, আসবো আমি বলে তে ফোনটা রেখে দিল। পরদিন সকালে আবারও ফোন এলো। কি, কোথায় আর কতক্ষণ ওয়েট করবো তোর জন্য? আরে আসছি, বাসে আছি, ভীষণ জ্যাম, আর মিনিট 15 ওয়েট কর। 15 মিনিটের জায়গায় 35 মিনিট পর সে কলেজে পৌঁছালো। জাংকুক আর সুগাকে দেখে বলল, সরি টু সে রে, দেরি হয়ে গেল, অনেকক্ষণ ধরে জ্যামে ফেসেছিলাম, তার উপরে কি ভিড় বাস। কি হলো, মুখটা এভাবে করে রেখেছিস কেন তোরা? ভাই একটু না, তুই অনেকটাই দেরি করে ফেলেছিস। আরে বাবা, সরি তো বললাম, আর দেরি করবো না, ঠিক আছে? কিন্তু সুগা, তুই এরকম মুখটা বাংলার 5-এর মতো কেন করে রেখেছিস? কি হয়েছে? সেই মুহূর্তে জিমিন এলো। আরে জাংকুক, ওহ তে, তুমি চলে এসেছো? তুমি ওকে বলো আর তারপর চলো। কি বলবো আমাকে? আর তোমরা কোথায় বা যাবে? আমি জিমিনকে প্রপোজ করেছি। আর বাকি কথাগুলো তে আর শুনতে পেল না। ওর কানে একটা কথাই বাজতে রইল। মাথায় বাজ পড়ার মতো অবস্থা হলো। মুখে কিছু প্রকাশ না করলেও মুখটা বিবর্ণ হয়ে গেল। অনেক কষ্টে নিজেকে সামনে দাঁড়িয়েছিল। তুই আসতে এতটা দেরি করলি বলে আমি আগেই ওকে প্রপোজ করে দিলাম, নাহলে তোর সামনেই বলতাম।
তুই আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা ছাড়, আসছি আমি এখন, হ্যাঁ আমরা একটু বেরোবো বলে জিবিনকে নিয়ে সেখান থেকে চলে গেল। সুগা তের দিকে জলের বোতলটা এগিয়ে দিয়ে বলল, নে খা, তুই বোধহয় সত্যি অনেকটা দেরি করে ফেলেছিস তে। ও কি সত্যি প্রপোজ করেছে? হ্যাঁ রে তে, আমার চোখের সামনে, তুই তো এলি না। সুগার দেয়া জলের বোতলটার দিকে তাকিয়েও যেন দেখলো না, আবার কলেজের গেট দিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। সুগা জিজ্ঞাসা করলো, কিরে কলেজ করবি না? ওর প্রশ্নের উত্তরে তে শুধু বলল, শরীরটা ভালো ঠেকছে না রে, আমি ছেড়ে দিয়ে আসবো? না না, আমি যেতে পারবো। বাড়িতে তো ঠিকঠাকই পৌঁছেছিল তে, কিন্তু ফিরে আসার পর থেকে ধুম জ্বর এসেছিল। কেন এসেছিল সেটা সে জানে না। ঘটনার পর বেশ কয়েক সপ্তাহ কেটে গেছে। তে আর জাঙ্কুকের এখন খুব একটা কথা হয় না। জাঙ্কুক কিছু বলতে গেলেও তে যেন শোনে না, উত্তরও দেয় না। খুব জরুরি কথা ছাড়া তারা কথা বলে না। অভিমান আর রাগের পালা চলছে। এমনই একদিন কোচিং থেকে বেরোনোর সময় গেটের সামনে জাঙ্কুক ইচ্ছা করে তেকে ধাক্কা দিল। তে প্রচণ্ড রেগে গিয়ে বলল, আমায় ধাক্কা কেন দিলি? কোথায় ধাক্কা দিলাম আমি? কোনো প্রমাণ আছে? আদালত প্রমাণ চায়। আকাশ থেকে পড়ার মতো একটা ভাব করে জাঙ্কুক কথাটা বলল। হ্যাঁ আছে, আমি তোর নামে কেটে কোর্স করব। তাড়াহুড়া করে এমন কিছু একটা বলে ফেলবে তে সেটা ভাবেনি। হ্যাঁ, এটার মানেটা কি? সরি, আমি বলতে যাচ্ছিলাম যে আমি তোর নামে কোর্টে কেস করব। জিভটা পিছলে উল্টো কথা বলে ফেলেছি। হ্যাঁ, ম্যাডামের আজকাল একটু জিভ বেশিই পিছলাচ্ছে, সেই জন্য তো রোজ সকালে উঠে একটু কথা বলা প্র্যাকটিস করতে বলি। তোর বাজে বকা বন্ধ হলে সর, আমার এসব ভালো লাগে না। আরে ভালো কথাই তো বলতে এলাম, দুটো কাজের কথা আছে। এক, কালকে তুই কলেজে আসবি, আর তুই আমার সাথে চল। কাল কি এমন আছে যে আমাকে কলেজে যেতেই হবে? আরে এটাও জানিস না? আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল। জাঙ্কুক লাফিয়ে লাফিয়ে গানটা গাইতে লাগলো। ওর কাণ্ড দেখে তে হাসতে শুরু করলো। ওদের কথাবার্তা শুনে স্যার বেরিয়ে এলো। কি হচ্ছেটা কি এখানে? তে ব্যাগ থেকে আবির বার করে স্যারের পায়ে ছুয়ালো। আরে আজকে কেন দিচ্ছিস? কালকে তো। স্যার, কাল হয়তো আসতে পারবো না, তাই। দেখেছিস, সব ওর মনে আছে, তবুও কেমন ন্যাকামি করছে, যেন কাল কি আছে সে জানেই না। তে জাঙ্কুকের কাঁধে হালকা করে একটা চপেটাঘাত করলো। তোর বাঁদরামো আর গেল না। এতদিন ধরে তের সাথে মেলামেশা করছিস, তবুও ভালো কিছু শিখতে পারলি না। ও তো আমার এতদিনের বন্ধু স্যার, ও কি আমার থেকে কিছু শিখেছে যে আমি ওর থেকে শিখবো? তুই জীবনেও মানুষ হবি না বল, বাঁদর বাঁদরই থেকে যাবি। থ্যাংক ইউ স্যার, এত সুন্দর প্রশংসা করার জন্য। এই গোটা ব্যাচে জাঙ্কুকে এরকম বাদরামো করার সাহস পায়, তবে স্যার তাকে কিছু বলে না। সে জানে যেমনই করুক না কেন ওর মনটা অনেক ভালো। আচ্ছা ছাড়, অনেক কথা হয়েছে। বলছি কালকে কিন্তু শাড়ি পরে আসতে হবে। গোলাপি বা হলুদ শাড়ি? তোর দেওয়া ড্রেস কোড আমি কেন ফলো করব? আমার বাড়িতে যে শাড়ি আছে আমি সেটা পরেই আসবো। যদি রাজি থাকিস তাহলে আসবো, নইলে আসবো না। ঠিক আছে মেরি মা, তোর যা মনে হয় তাই পরে আসিস, তবু তুই আসিস। পরদিন যথারীতি তে কলেজে গেল। খুব স্বাভাবিকভাবেই তেকে দেখে ক্লাসমেটরা চোখ সরাতেই পারছিল না, কারণ ওকে অনেক সুন্দর লাগছিল। তে খুব একটা সাজেনি, কিন্তু তবু ওকে যেন অন্যরকমই লাগছিল। জাঙ্কুক অনেক আগেই কলেজে এসেছে, কিন্তু তের সাথে দেখা হয়নি। কিন্তু যখন তেকে দেখলো, জাঙ্কুক চোখ সরাতেই পারছিল না। তবুও মজা করে বলল, তুই এত সুন্দর দেখতে, আগে তো জানতাম না। আচ্ছা আয়, আগে একটা সেলফি তুলে রাখি, কারণ পরে তো সবাই ভূত করে দেবে, তখন তো তোর মুখ আর চিনতেই পারবো না। দেখ, আমার কিন্তু একদম এসব ভালো লাগে না। আমাকে আবির দিবি, তবে অল্প, আর উল্টো পাল্টা রং একদম দিবি না। আরে না না, আমি তো শুধু গোলাপি আর হলুদ রঙই এনেছি, তাও আবার একটুখানি, এই 2 আঙ্গুল করে দেব। হ্যাঁ হ্যাঁ, আমিও ওই 2 আঙ্গুলই দেবো। নে, এবার চোখটা বন্ধ কর। আবির তো দিবি, চোখ বন্ধ করার কি আছে, এমনিই দে না। আরে চোখে পড়বে তাই বলছি। জাঙ্কুকের ওপর বিশ্বাস করে তে চোখটা বন্ধ করে নিল। জাঙ্কুক এক মুঠো আবির নিয়ে তে সিঁথি থেকে গোটা মাথা আবিরে ভরে দিল। সবাই আ করে ওদের দিকেই তাকিয়ে আছে। তে চোখ খুলেই দেখলো ওর সারা মুখ আবিরে ভর্তি হয়ে গেছে। ওই কি করলি তুই এটা? গোটা মাথাটা আমার, তা আবার লাল। এ বাবা, এভাবে বলতে নেই, ঠাকুর কিন্তু পাপ দেবে। তুই এটা কেন করলি আগে বল। তুই বললি হলুদ আর গোলাপি রং, তারপর 2 আঙুলে করে দিবি। আজকে আমি তোকে মেরেই ফেলবো। সত্যি মেরে ফেলতে পারবি? তবে আছে, কিন্তু তোকে অনেক সুন্দর লাগছে। এই লাল রংটা তোকে কত মানিয়েছে তুই জানিস? তাহলে তুই বললি কেন তুই অন্য রং এনেছিস? হ্যাঁ এনেছি, তবে সেটা মিনির জন্য, তোর জন্য নয়। এই মিনিটা আবার কে? মিনি হলো জিমিন, আমি ওকে ভালোবেসে মিনি বলে ডাকি।
ওকে এখনো রং দেওয়া হয়নি, দেখ সবার আগে তোকেই রং লাগাতে এলাম। ও তো আবার কী সব ভালোবাসার রং হ্যাশট্যাগ দিয়ে ছবি টবি সোশ্যাল সাইটে পোস্ট করবে, তুই তো এসব করিস না, তাই তোকে মনের সুখে রং মাখিয়ে গেলাম। ভালোবেসে আবার নামও দিয়েছিস, বাহ। তুই একটু বেশি স্পিডে এগিয়ে যাচ্ছিস না? কোথায় স্পিডে এগোচ্ছে, ঠিকই যাচ্ছে। নে এবার আমাকে একটু আবির দে তো। আমি যাই, মিনি আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আমি পারবো না। এভাবে কেন বলছিস? ওর কাছে আগে রং না নিয়ে তোর কাছে এলাম কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর সাথে আগে রং মাখবো, তাই ওকে দাঁড় করিয়ে রেখেছি। আর তুই? তুই আর কোনো কথা বললো না, আবিরটা নিয়ে জাঙ্কুক আর সুগার কপালে লাগিয়ে দিল। আয় একটা সেলফি তুলে রাখি, স্মৃতি হিসাবে কাজে লাগবে। পরের দিন সকালবেলা কলেজে সবাই ফার্স্ট ক্লাসটা করলো। এরপর আর একটা ক্লাস আছে, এর মধ্যে জাঙ্কুক বেপাত্তা। শুধু ও নয়, জিমিনকেও কোথাও দেখা যাচ্ছে না। তাই তে বাধ্য হয়ে জাঙ্কুককে খুঁজতে বেরোলো। কিছুক্ষণ পরেই ক্লাস অ্যাটেন্ড করতে হবে। সারাটা কলেজ খুঁজে দেখলো, কোথাও পেলো না। তারপর বন্ধুদেরকে এক এক করে জিজ্ঞাসা করতে থাকলো। ওদের ক্লাসেই একটা মেয়ে বলল, জাঙ্কুককে তো দেখলাম লাস্ট বিল্ডিংয়ে যেতে, সঙ্গে জিমিনও ছিল, ওদিকে একবার গিয়ে দেখ, পেয়ে যাবি। থ্যাংক ইউ। বন্ধু হয়ে আবার থ্যাংক ইউ বলার কি আছে, বলে দুজনে হেসে দুদিকে চলে গেল। জাঙ্কুককে খুঁজতে খুঁজতে তে লাস্ট বিল্ডিংয়ে এলো। এদিকটা একটু ফাঁকাই থাকে। জাঙ্কুক করিডোরের সামনে দাঁড়িয়েছিল। এই মুহূর্তে সে জিমিনকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এটা দেখে তে যেন প্রচণ্ড রাগ হয়ে গেল। এতদিন সে সব কিছু সহ্য করেছে, কিন্তু আর নয়। আজ জাঙ্কুক যেটা করেছে সেটা অন্যায়। আজকে জাঙ্কুকের সাথে ও সমস্ত সম্পর্ক শেষ করে দেবে। তারপর জাঙ্কুকের কাছে গিয়ে দাঁড়ালো। জিমিনের হাতটাকে টেনে সরিয়ে দিয়ে জাঙ্কুকের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। প্রথমটায় জাঙ্কুক একটু থতমত খেয়ে অবাক দৃষ্টে তের দিকে তাকালো। ওর কিছু বলার আগেই তে বলতে শুরু করলো, তোর মতো চরিত্রহীন বাজে খারাপ ছেলে আমি আর দুটো দেখিনি। তোরা ছেলেরা সবাই একই রকম, জীবনে আর শুধরাবি না। দুদিন হয়েছে একটা মেয়েকে দেখেছিস, আর আজকেই তোকে জড়িয়ে ধরে, ছি তোর লজ্জা করছে না? তের মুখে এসব কথা শুনে জাঙ্কুক প্রচণ্ড রেগে গেল। তে তে শোনো, তুমি ভুল বুঝছো। ও আর আমি তো, জাস্ট শাট আপ। ওর সাথে আমার কথা হচ্ছে, তুমি একদম মাঝখানে আসবে না। তুমি শোনো, তুমি বুঝতে পারছো না তো, তুমি ভুল বুঝে ওর গায়ে হাত তুলেছো। দাঁড়া মিনি, আজ কথাটা সত্যি ওর আর আমার মধ্যেই হবে, তুই এর মধ্যে আসিস না। বলে তের হাতটা শক্ত করে ধরে বলল, আমার গালে থাপ্পড় কেন মারলি? রাগে জাঙ্কুকের চোখটা লাল হয়ে গেছে, শিরা উপশিরাগুলো যেন জেগে উঠেছে। জাঙ্কুকের এরকম অবস্থা দেখে তে একটা ঢোক গিলল। জাঙ্কুকের এরকম ভয়ঙ্কর রূপ তে আগে কখনো দেখেনি। থাপ্পড়টা কেন মারলি বল? এদিকে ওদেরকে খুঁজতে খুঁজতে সুগাও সেখানে এসে গেছে। আমার গালে থাপ্পড় মারার অধিকার তোকে কে দিয়েছে? কি অধিকার? আমাকে অধিকার কে দিয়েছে? নির্লজ্জ বেহায়া! জিমিনকে জড়িয়ে ধরতে তোর একবারও বিবেকে বাঁধলো না? তারপরে তুই আমাকে জিজ্ঞাসা করছিস কে অধিকার দিয়েছে? ও আমার গার্লফ্রেন্ড, আমি ওকে জড়িয়ে ধরতেই পারি, তাতে তোর কি? ও তো আমায় বারণ করেনি, তাহলে তোর সমস্যাটা কিসের যে তুই আমাকে চরিত্রহীন বানিয়ে দিলি? আর একটা বাজে কথা বললে না, আর একটা থাপ্পড় মেরে দেবো বলে দিলাম। আমার হাতটা ছাড়, আমার লাগছে। জাঙ্কুক, ওর হাতটা ছাড়, কি করছিসটা কি? সুগা জিমিনকে ইশারা দিয়ে ওদের মাঝে ঢুকতে না করলো। আজ কিন্তু ওর আর আমার মধ্যে কেউ আসবে না, আমি বলে দিলাম। আজকে ওকে বলতেই হবে আমি কি এমন কাজ করেছি যে আমাকে চরিত্রহীন বলল, নাহলে আমি আজকে ওর হাত কিছুতেই ছাড়বো না। এবার তে কেঁদে ফেললো। ওর চোখে জল এলো, মুখে চুপ করে রয়েছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বলবে ও? এতগুলো কথা সে জাঙ্কুককে কেন বলেছে সেটা শুধু সেই জানে। সবই কি ওকে মুখে বলে দিতে হবে? জাঙ্কুক কিছু বোঝে না। একদম চোখের জল ফেলবি না আমার সামনে, তুই ভালো করে জানিস আমার আরও মাথা গরম হয়ে যায় এগুলো দেখলে। হ্যাঁ, মাথা গরম তো শুধু তোরই হয়, আমার তো মাথা গরম হয়ই না। আমি তো সামান্য একটা কথা বললাম, তাতেই তোর মাথা গরম হয়ে গেল। আর তুই তুই যে আমার চোখের সামনে ওকে জড়িয়ে ধরেছিলিস, তাতে আমার রাগ হতে নেই? দুদিন কলেজে এসেছে আর ওকে তুই ভালোবেসে ফেললি, আর আমি, আমার কথা তোর মনে পড়লো না? এই কথাগুলো শুনে সুগা আর জিমিন হেসে উঠল, একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলো। জাঙ্কুক এবার শান্ত হয়ে গেল। ভালোবাসা তুই বুঝিসটা কি? সারাক্ষণ তো বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকিস, আমাকে তো পাত্তা দিসই না, তাই আমি ওকে ভালোবেসেছি। তে জাঙ্কুকের পিঠে আর একটা থাপ্পড় বসালো। তুই ক্লাস 1-এ পড়িস, তোকে সব বুঝিয়ে বলতে হবে, গিলিয়ে গিটিয়ে খাইয়ে দিতে হবে? এমনি সময় তো প্রেম ভালোবাসার ভাষণ ছাড়া আর কিছুই দিতে পারিস না, তাহলে আমি তোকে ভালোবাসি এটা না বললে তুই বুঝতে পারবি না? আর বললেই বা কী হবে গরুটা, তুই তো ওকে প্রপোজ করে দিয়েছিস। কথাটা বলতে বলতে তে ঠোঁট উল্টে কাঁদতে লাগলো। এবার জাঙ্কুক ওকে কাছে টেনে জড়িয়ে ধরলো।
চিন্তা করিস না পাগলি, আমি তোর ছিলাম, তোর আছি, আর তোরই থাকবো সারাটা জীবন। মানে? এবার জিমিন হেসে উঠল। সত্যি মাসি মেশো ভাগ্য করে একটা বৌমা পাবে। তে চমকে উঠল। মাসি মেশো মানে? তে অবাক হওয়া মুখটা দেখে সবাই মিলে হাসতে শুরু করলো। তোরা সবাই আমার সাথে মজা করছিলিস? চাংকুক আর ও ভাই বোন? সুগা, আমি তোর থেকে এটা আশা করিনি। এই আমি কিন্তু কিছু জানতাম না, আমি দোলের দিনই সবটা জেনেছি, আর আগেই স্যারেন্ডার করে দিচ্ছি আমি। আমায় দোষারোপ দিবি না একদম। এবার তে জিজ্ঞাসা দৃষ্টিতে চাঙ্গুকের দিকে তাকালো। তুই চিন্তা করিস না, আমি তোকে বলছি। আসলে কয়েক মাস আগে কথায় কথায় সুগা আমাকে বলেছিল তুই আমাকে ভালোবাসিস না, আর আমি যেন তোর মুখ থেকে ভালোবাসার কথাটা স্বীকার করাই, যদি তুই আমাকে ভালোবেসে থাকিস তো। প্রথমে সেটা অ্যাকসেপ্ট না করলেও পরে ভেবে দেখলাম এটা জানা আমার দরকার, আমি যেমন তোকে ভালোবাসি তুই আমায় তেমনটাই ভালোবাসিস কি না। আমি জানতাম তুই আমাকে ভালোবাসিস, কিন্তু মুখে কিছু বলিস না, তাই তোর মুখ থেকে এই কথাটা বের করার জন্য আমি এই চ্যালেঞ্জটা নিই। আর সেদিনই জিমিনকে আনতে আমি স্টেশনে যাই। জিমিনের সাথে আলোচনা করার পর সে আমার সাথে সহমত হয়। সে বলে সুগার চ্যালেঞ্জটা আমার নেওয়া উচিত, আর এর জন্য সেই আমাকে সাহায্য করবে। যদিও আমি প্রথমে এতে মত দিইনি, বরং বেশ ভয় লেগেছিল যদি তোকে হারিয়ে ফেলি, কিন্তু এখন বুঝতে পারছি কাজটা একদম পারফেক্ট হয়েছে। সেদিন যদি আমি ওই কাজটা না করতাম তাহলে আজকেও তুই এই কথাটা স্বীকার করতিস না। তাহলে বল, আমার প্ল্যানটা সাকসেসফুল হলো তো? তাহলে প্রপোজ করা, তোদের ঘুরতে যাওয়া, এসব কিছু নাটক, এমনকি আজকের ঘটনাটাও? না না, আজকের ঘটনাটা নাটক নয়, তবে সুগার সামনে প্রপোজ করাটা নাটক ছিল, কারণ সুগার যা পেট পাতলা ও তোকে সবটা বলে দিত। আসলে জিমিন বলে জাঙ্কুক একটু সুগার দিকে তাকায়। আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন? আমি কি করেছি? তুই তো সব করেছিস। এই না, আমি কিছু করিনি, বিশ্বাস কর। জিমিন, আমি কি করেছি তোমার সাথে? জিমিন এবার মুচকে হাসলো। তুই করিসনি, একটা দামি জিনিস চুরি করেছিস। সুগা তো আকাশ থেকে পড়লো। আমি আমি চুরি করেছি? জাঙ্কুক, তুই কথা বলতে পারলি? হ্যাঁ পারলাম, কারণ তুই করেছিস। কি চুরি করেছি বল? জিমিনের মন। আমি কিছু কি? মানে? মানে জিমিন তোকে ভালোবাসে, যেহেতু তুই আমার বন্ধু তাই একটু ভয় পেয়েছিল, কিন্তু আমি সেটা বুঝতে পেরে যাই। ও ভেবেছিল হয়তো আমি ওকে বকাবকি করব, কিন্তু আমি মেনে নিয়েছি জেনে ও কেঁদে ফেলেছিল আর আমাকে জড়িয়ে ধরেছিল, আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম। আর ঠিক সেই সময় ম্যাডাম এসে আমাকে দেখে, আর পরের ঘটনাটা সবই জানিস। সুগা এখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, ও যেন কিছু বিশ্বাসই করতে পারছে না। ওভাবে দেখার কিছু নেই, যা ওর সাথে যা, নিজেরা কথা বলে সবটা মিটিয়ে নেয় বলে জিমিনকে ইশারা দেয়। জিমিন বুঝতে পারে এই মুহূর্তে টিয়া জাংকুককেও একটু একা ছেড়ে দেওয়া উচিত, তাই সুগাকে নিয়ে সেখান থেকে চলে যায়। সরি, আমি তোকে ভুল বুঝেছি। শুধু সরি? আমাকে যে থাপ্পড় মারলি, উল্টোপাল্টা কথা বললি সেবেলা? কি ভাবিস কি হ্যাঁ ছেলেদের সবাই চরিত্রহীন? ছেলেরা কাউকে ভালোবাসতে পারে না? শোন, যদি সত্যি করে ছেলেরা কাউকে ভালোবেসে ফেলে না, তাহলে সারাটা জীবন তার জন্য অপেক্ষা করে কাটিয়ে দিতে পারে। যুগ যুগ ধরে সেটাই হয়ে এসেছে, বুঝতে পেরেছিস? বলে তার কোমরটা ধরে নিজের কাছে টানে। কি করছিস কি? ছাড়, আমি আমার বউকে ধরেছি। বউ? কে বউ? চারটা কথা বলবি না বলে দিলাম। আমি কিন্তু এখনো তোর বউ হইনি। হয়েছিস। কি? বলছি, বল আগে, মারবি না? সত্যি করে বল, নালে এবার সত্যিই মারবো বলে দিলাম। আসলে দোলের দিন আমি তোকে আবির দিইনি, সিঁদুর দিয়েছিলাম। হোয়াট? তুই এটা করতে পারলি আমায় না বলে? তুই? হ্যাঁ আমি জানি আমার এটা অন্যায় হয়েছে, কিন্তু কি করবো বল, তোকে ছাড়া অন্য কাউকে আমি কখনো ভালোই বাসিনি। আমার বাবাকে গিয়ে বোঝাতে পারবি? আরে হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে ঠিক ম্যানেজ করে নেবো। কাকু কাকিমা তোর মতো, তারা আমাকে অনেক ভালোবাসে। বিয়ের পর আমাকে কি খাওয়াবি? পড়াশোনা তো করিস না, পরীক্ষার হলে আমার দেখেই টুকিস। ব্যবসাটাও ঠিক মতো করতে পারবি কিনা সন্দেহ। জাঙ্কুক থেকে আরও কাছে টেনে জড়িয়ে ধরে মাথায় একটা চুম্বন করে বলে, বিয়ের পর কি রে পাগলি, বিয়ে তো হয়েই গেছে, আর বাবার ব্যবসা চালাবো কি করে? তুই তো আছিস আমার বই পোকা। তুই চাকরি করে আমাকে খাওয়াবি, আর আমি হব বউ পোকা, তোর আঁচলের নিচে ঘুরে বেড়াবো। এলেন চত্ব সব ঠং বলেতে জাঙ্গুকে জড়িয়ে ধরলো। এই শোন, তুই করে বলাটা এবার বন্ধ কর। আমি কিন্তু এখন আর তোর বন্ধু নই, বর। আমাদের সম্পর্কের সমীকরণটা পাল্টে গেছে। সম্পর্কের সমীকরণ পাল্টে গেলেও
তুই আমার বরের থেকে আমার বন্ধুই বেশি থাকবি। তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলিস, বেস্ট ফ্রেন্ড আছিস, আর বেস্ট ফ্রেন্ডই থাকবি সারাটা জীবন। জাঙ্কুক তের মুখটা তুলে গাল দুটোকে 2 হাত দিয়ে ধরে তের ঠোঁটে ঠোঁট মেলায়। এই জায়গাটায় কেউ আসে না খুব একটা। এই সুন্দর দৃশ্যটা কারো নজরে পড়লো না। আর এরপর একটা বছর কেটে গেল দেখতে দেখতে। ওদের পড়াশোনাটাও শেষ হলো। তের চাপে পড়ে জাঙ্কুক তার বাবার ব্যবসা সামলাতে লেগেছে। জাঙ্কুক তের বাড়িতে গিয়ে তের সাথে বিয়ের ঘটনাটা জানায়। জাঙ্কুকের এমন কাজে দুপক্ষের বাবা মা একটু রাগ করলেও আবার মেনে নেয়, কারণ তেকে তাদের সকলেরই পছন্দ। এদিকে জাঙ্কুককেও তের মা আবার অনেক পছন্দ, তাই আপত্তির কোনো কথাই ওঠে না। ইতিমধ্যেই দুপক্ষ বাড়িতেই বিয়ের আলোচনা শুরু হয়েছে। সামনের মাসেই বিয়ে। দুজনের মনেই লাড্ডু ফুটছে, জাঙ্কুকের একটু বেশি। এতদিন হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু এখনও বউকে সেভাবে তো পাশে পায়নি। সে এখন থেকে কাছে পেতে চায়, ভালোবাসতে চায়। প্রহর গুনতে থাকে কবে এই 1 মাসটা কাটবে, কবে তেকে নিয়ে সে তার বাড়িতে আসবে। দেখতে দেখতে জাঙ্কুকের অপেক্ষার প্রহর শেষ হয়। তেদের বিয়েটা খুব ধুমধাম করে দেওয়া হয়। সুগার সম্পর্কের কথাও জাঙ্কুক জিমিনের বাড়িতে জানিয়েছে, সুগাও তার বাড়িতে জানিয়েছে। তাদেরও কোনো আপত্তি নেই। তবে সুগা বা জিমিন এই মুহূর্তে বিয়ে করতে চায় না। তারা দুজনেই আগে নিজের পায়ে দাঁড়াতে চায়। বউ ভাতের পর্ব মিটতে তেকে সুন্দর করে সাজিয়ে জিমিন আর সুগা জাঙ্কুকের ঘরে তাকে রেখে গেল। তের মনে একটা আলাদা উত্তেজনা কাজ করছে। তার জীবনের একমাত্র বেস্ট ফ্রেন্ড তার সারা জীবনের সঙ্গী হয়েছে। তে বসে বসে ভাবছিল। তখনই দরজা খোলার আওয়াজ পেয়ে দরজার দিকে তাকায়। জাঙ্কুক ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে তের দিকে এগিয়ে আসে। তেকে আজ অনেক সুন্দর লাগছে, ফুলের সাজে সজ্জিত হয়ে বিছানার মাঝে বসে আছে। জাঙ্কুক এসে তের পায়ে কাপড়টা একটু তুলে পায়ে কিছু একটা পরিয়ে দেয়। তে প্রথমে একটু গুটিয়ে গেল, দেখতে পায় একটা নূপুর জাঙ্কুক তের পায়ে পরিয়ে দিচ্ছে। নূপুরটা পরিয়ে জাঙ্কুক তের পায়ে একটা চুমু দেয়। তে একটু কেঁপে ওঠে। তারপর একটা বক্স থেকে আংটি বার করে তের হাতে পরিয়ে দেয়। তারপর তের হাতেও একটা চুমু দেয়। কিছুক্ষণ নেশাক্ত দৃষ্টিতে তের দিকেই তাকিয়ে থাকে। তারপর ডুব দিতে থাকে তের মধ্যে। দুজনের ভালোবাসাই সব বাধা অতিক্রম করে এগিয়ে চলেছে। ধীরে ধীরে গাঢ় হয়ে ওঠে তাদের ভালোবাসা। আর একটা সময় দুজন দুজনের মধ্যে মিলিয়ে যায়। ব্যাস, আর বেশি জেনে লাভ নেই। তো গল্পটা কেমন লাগলো বলো। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আনিয়ং।